বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে টিকিয়ে রাখতে হলে সত্যিই নানাবিধ প্রস্তুতি খুব কৌশলগতভাবে নিতে হয়। ঠিক সেই কৌশলের প্রথম ধাপই হচ্ছে প্রশ্নপত্র অ্যানালাইসিস। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের তারিক ভাই আছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ সম্মিলিত ইউনিট, যে ইউনিটে আর্টস, কমার্স, সায়েন্স সবাই পরীক্ষা দিতে পারে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়ে সেই বি ইউনিটের 2016-17 এর প্রশ্ন আমরা সলভ করব। আমরা দেখব কোথা থেকে কোন প্রশ্ন এসেছে, তার উৎস সমূহ নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা দেখে আসি প্রথম প্রশ্ন আমাদের কোন টপিকস থেকে হয়েছে। আমরা কিছু কি বুঝতে পারতেছি? শোনো, কিভাবে আমি প্রশ্ন সলভ করি সেই ব্যাপারটা দেখবা। এমসিকিউ প্রশ্ন ধরে নিলা, প্রত্যেকে শুরুতে কে আছে এগুলো তো তোমার চিনতে হবে। আর, ক্যান, ওয়াজ, ইজ, এটা কারা? ভার্ব। তার মানে আমাদের দুটো গ্যাপ আছে, প্রথম গ্যাপে ভার্ব বসে যাবে। যখনই ভার্ব বসবে তখন আমাকে কাকে খুঁজতে হবে? সাবজেক্টের। বুঝতে পারছো? তো এই অংশটা হচ্ছে সাবজেক্ট, এবং এর মধ্যে প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হয় না। তার মানে এই অন থেকে বাদ। বুঝতে পারছো? তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের রিয়েল সাবজেক্ট, প্রকৃত সাবজেক্ট হচ্ছে ডে, এটাকে রিয়েল সাবজেক্ট বলবো। তাহলে ডে এটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? রিয়েল সাবজেক্ট, এটাকে আমরা বলেছি রিয়েল সাবজেক্ট, ডে সিঙ্গুলার, তাহলে এই ভার্বটি হবে সিঙ্গুলার। ওকে, তার মানে অপশন এ বাদ চলে যাচ্ছে। আমরা সিঙ্গুলার পিওর আছে সি এবং ডি তে, ওয়াজ এবং ইজ। এখন আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পরে দেন আছে। এই দেন দেখে বুঝে ফেলেছি এটি একটি কম্প্যারিটিভ ডিগ্রি, তাই না? কম্প্যারিটিভ ডিগ্রি। সো সেটার জন্য কি লং এর কম্প্যারিটিভ ফর্ম কি হবে? লঙ্গার। তাহলে এখানে বলছে এ ডে অন মার্স ইজ স্লাইটলি লঙ্গার, দীর্ঘায়িত, দেন আ ডে অন আর্থ। দুটো গ্রহের মধ্যে তুলনা হচ্ছে, পৃথিবী আর মঙ্গলের মধ্যে তুলনা হলো। তুলনা হলে কম্প্যারিটিভ ডিগ্রি হবে, সহজ কথা। পরের প্রশ্নে চলে আসি, হ্যাড আই হিয়ার্ড। দেখো এইটা দেখেই আমি বুঝতে পারছি এটা কন্ডিশন থেকে আসছে। কিভাবে বুঝলাম? কন্ডিশন, খেয়াল করো, কন্ডিশনাল সেন্টেন্স, মনোযোগ দিবা। ইফ যুক্ত ক্লজটি যখন পাস্ট পারফেক্ট হয়, বুঝতে পারছো, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, তখন প্রিন্সিপাল ক্লজ হবে সাবজেক্ট, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। এটি হচ্ছে থার্ড কন্ডিশনের স্ট্রাকচার, মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার এইটুকু? এর মধ্যে এই যে ইফ, এই ইফকে যখন বাদ দেয়া হবে, ঠিক আছে, ইফকে অমিট করা হলে, বাদ দিলে, ইফকে যদি বাদ দাও তাহলে ইনভার্স হয়ে যাবে। কি হবে? এই অক্সিলিয়ারি ভার্বটি এখানে চলে আসবে, হ্যাড, তারপরে সাবজেক্ট, দেন হ্যাডের জন্য থার্ড ফর্ম। এইটাকে আমরা ইনভার্স করলাম। ইনভার্স মানে উল্টানো, ঠিক আছে? ইফকে থার্ড কন্ডিশনে যদি ইফকে অ্যাবসেন্স করা হয় তখন ওই অক্সিলিয়ারি ভার্বটি আগে চলে আসে। দেখো হ্যাড, হ্যাড, সাবজেক্ট, এই দেখো আই, এখানে সাবজেক্ট আছে, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে হবে সাবজেক্ট, আই সাবজেক্ট, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থার্ড ফর্ম। এই অপশন কারেক্ট, উড হ্যাভ টেকেন। বুঝতে পেরেছো না? কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসলো। প্রশ্ন দেখেই এরকম আমার মতো চিনে ফেলতে হবে, তাহলেই তোমার চান্স পাওয়ার পথটা সুগম হবে। যদি চিনতে না পারো তখনই আন্দাজে উত্তর আসবে, চারটা অপশনের উত্তর একই রকম মনে হবে। কি থেকে, কোন কনসেপ্ট থেকে, কোন টপিকস থেকে প্রশ্ন হয়েছে দেখা মাত্রই এই নামকরণটা করে ফেলতে হবে। এই নামকরণ করতে পারাটাই হচ্ছে বেসিক, ঠিক আছে? পরের প্রশ্নে চলে আসো। আমরা সবগুলো অপশনে দেখতে পাচ্ছি যে প্রেপোজিশন আছে, দুটো গ্যাপ আছে, আমরা প্রেপোজিশন সলভ করব। দেয়ার ইজ আ পেপার, ফ্লোরের উপরে, ছবিটা দেখো, ফ্লোরের উপরে, তাহলে উপরে মানে কি? এই যে দেয়ার ইজ আ পেপার অন দ্য ফ্লোর, সারফেসের উপরে যখন তল স্পর্শ করে আছে তখন অন। এবং প্লিজ তোমাকে বলা হচ্ছে ওটা নাও, ওই পেপারটা হাতে দিয়ে নিলা, নিয়ে ওয়েস্ট বাস্কেটের মধ্যে ফেলো, ভেতরে অর্থে ইন বসে। একদম বিভক্তি, আমি কিন্তু প্রত্যেকটা একটা ক্লাসে যত প্রেপোজিশন করাবো এরকম ভিজিবল কনসেপ্ট থাকবে। বিভক্তি হচ্ছে সবসময় তোমার চোখে একটা দৃশ্য মানে ভাসবে, একদম দৃশ্য স্পষ্ট হয়ে উঠবে, তখন তুমি প্রেপোজিশনগুলো খুব সলভ করতে পারবে খুব সহজে, অ্যাপ্রোপ্রিয়েট যদি না হয়, ঠিক আছে? ফ্লোরের উপরে অন, ওইখান থেকে বলতেছে পুট ইট, এটা নাও, নিলা, ওইখান থেকে ধরে নিয়ে এর মধ্যে ফেললা, মধ্যে অর্থে প্রেপোজিশন ইন। পরের প্রশ্নে চলে আসো, ইটস পার্টলি ফিনিশড, তার মানে কোনো কাজ করতেছো, ধরো এইটা পুরো কাজ, এর মধ্যে এইটুকু শেষ হয়ে গেছে, পার্টলি ফিনিশড হয়ে গেছে। দেয়ার ইজ, এখন তাহলে লেফট, বাকি আছে এইটুকু, কিছু অংশ বাকি আছে। নাথিং মানে কিছুই বাকি নাই, সব বাকি আছে, হবে না, হচ্ছে না, সামথিং, কিছু একটা, কিছু, দেয়ার ইজ সামথিং লেফট, কিছু বাকি আছে। একদম সহজে মিনিং করে আমরা সলভ করে ফেললাম। পরের প্রশ্ন দেখো, দ্য চেয়ারম্যান ডিসাইডেড টু কল অফ দ্য মিটিং। কল অফ শব্দের অর্থ বাতিল করে দেয়, একদমই বাতিল করা, ঠিক আছে? বাতিল করা, যেটাকে আমরা স্টপ বলে ফেলবো, ক্যান্সেল বলবো, ক্যান্সেল, বাতিল করা, ঠিক আছে?
সো সি অপশন কারেক্ট। কল অফ, কল কি ভার্ব, অফ কে প্রেপোজিশন, ভার্বের সাথে প্রেপোজিশন মিলে একক অর্থ প্রকাশ করবে, মানে দুটো মিলে একটা অর্থ, সেটাকেই আমরা বলবো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, গ্রুপ ভার্ব। পিসি দাস থেকে এখনই পড়া শুরু করো, পিসি দাসের বই একটা ম্যানেজ করো, করে এখনই গ্রুপ ভার্বস গুলো নিয়ন্ত্রণ করে ফেলো। গ্রুপ ভার্বস খুব জরুরি। পরের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, মাই নেফেও বাক্যের সাবজেক্ট। সো এখানে ভার্ব বসবে। আচ্ছা, সবগুলো অপশনেই ভার্ব ছিল, কেম, সব অপশনে। এবার ভার্বের পরে আবার রাউন্ড প্রেপোজিশন আছে, তার মানে বুঝতে পারতেছো এটাও ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব থেকে এসেছে। দেখেছো একই বছরে দুটো গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন হয়েছে। তার মানে আমার ভাগ্নে বা ভাতিজা কি হলো, এই সপ্তাহে চিকেন পক্সে সে কি হয়েছে, আক্রান্ত হয়েছে। এই সপ্তাহে চিকেন পক্সে সে আক্রান্ত হয়েছে। কাম ডাউন মানে সুস্থ হওয়া, কাম অ্যালং না, হচ্ছে না, কাম ডাউন উইথ। কাম ডাউন উইথ মানে অসুখে আক্রান্ত হওয়া, কাম ডাউন উইথ, রোগে আক্রান্ত হওয়া, বুঝতে পারছো, রোগে আক্রান্ত হওয়া। তাহলে এটা পাস্ট টেন্সে ছিল, কেম ডাউন উইথ। গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্বস ফ্রেজাল ভার্ব যে কি পরিমাণ তোমাকে ভোগাবে চিন্তার বাইরে, বুঝতে পারছো। এই গ্রুপ ভার্বস কোথা থেকে পড়বা, এখন শেষ করে ফেলো পিসি দাস থেকে। ঠিক আছে, টার্গেট করো আগামী মাসের 15 তারিখের মধ্যে গ্রুপ ভার্ব শেষ করে ফেলো, বুঝতে পারছো। একদম পিসি দাস থেকে 15 তারিখের মধ্যে গ্রুপ ভার্ব শেষ করে ফেলো, আগে থাকবা, হাজার হাজার শিক্ষার্থী থেকে আগে থাকবা, বুঝতে পারছো। ডু ইউ নো দ্য নেম অফ ড্যাশ আর্টিস্ট। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো আর্টিকেল আছে। ওকে, তুমি কি জানো দ্য নেম অফ দ্য আর্টিস্ট হু পেইন্টেড দিস পোর্ট্রেট। এই পোর্ট্রেটটাই কে আঁকাইছে, তার মানে নির্দিষ্ট করে বলছে, নির্দিষ্ট করে বললে আর্টিকেল দি এর ব্যবহার হবে, স্পষ্ট। পরের প্রশ্ন দেখো, অলদো, যদিও, রিসার্চ, গ্যাপগুলো একটু বড় করে দিবে, কি করে মানে এটা হাইপেনের মতো করে দিছে, অদ্ভুত। যদিও রিসার্চ সায়েন্টিস্ট হ্যাড হোপড, ভালো করে বুঝো, যদিও গবেষকরা হ্যাড হোপড আশা করেছিল, আশা করেছিল, অতীতে আশা করেছিল যে কিছু একটা হবে, তার মানে একটা ফিউচার বোঝাচ্ছে, একটা টোন আছে কিন্তু ফিউচারে। কিন্তু এটা যেহেতু পাস্ট পারফেক্ট আছে, মানে পাস্ট আছে, তখন আমরা ফিউচার ইন দ্য পাস্ট করব। আমার কথা কি বুঝতে পারছো? এখান থেকে যে ক্লজ তৈরি হয়েছে, নতুন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, বুঝেছো কনসেপ্টটা? যেমন আমরা ধরো বললাম হ্যাড হোপড, পাস্ট পারফেক্ট আছে না, এটা হ্যাড হোপড পাস্ট পারফেক্ট রয়েছে, তো তাহলে ফিউচার মানে কি, শ্যাল এবং উইল। আর ফিউচার ইন দ্য পাস্ট কি, ফিউচার ইন দ্য পাস্ট কি, শুড আর উড, এমন কনসেপ্ট হবে। সেমনি আমরা বুঝে ফেলতেছি, সি অপশন কারেক্ট ফর্ম। যদিও রিসার্চার্সরা, যারা গবেষকরা আশা করেছিল যে দ্য নিউ ড্রাগ ইন্টারফেরন উড প্রুভ, প্রুভ মানে তার মানে এখানে নির্ঘাত, প্রুভ মানে কিন্তু প্রমাণ করা না, প্রুভ মানে টার্ন আউট টু বি, প্রমাণিত হবে যে টু বি কিওর ফর ক্যান্সারের আরোগ্য হিসাবে। ইটস অ্যাপ্লিকেশন নাও অ্যাপিয়ার্স টু বি, কিন্তু এর অ্যাপ্লিকেশন এখন সীমিত হয়ে গেছে। বিজ্ঞানীরা আশা করেছিল যে এই ওষুধটা আসলে হবে, ক্যান্সারের আরোগ্য হিসাবে প্রমাণিত হবে, কিন্তু এখন ব্যবহার কমে গেছে। তার মানে উড, আর উডের পরে ভার্বের বেস ফ্রম, বুঝতে পারছো কনসেপ্টটা। অলদো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল পাস্ট টেন্সে, তার মানে এই ক্লজটিও পাস্টের অন্তর্ভুক্ত হবে। আশা করেছিল যে কিছু ঘটবে, তো ঘটা মানে ফিউচার, কিন্তু ফিউচারের মধ্যে আবার পাস্ট নিতে হলো সিকোয়েন্স অফ টেন্সের কারণে। পরের প্রশ্নে চলে আসো, দ্য রেসিপি ফর ভেজিটেবল স্যুপ হ্যাজ এ নাম্বার অফ ডিফারেন্ট। আচ্ছা, ভেজিটেবল স্যুপ, স্যুপ একটা খাবার, তো খাবারের মধ্যে বিভিন্ন কি থাকে, নানা ধরনের উপাদান থাকে, উপাদান। দেখো, কম্পোনেন্ট শব্দের অর্থ উপাদান, ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান, এলিমেন্টস মানে উপাদান, এই তিনটা শব্দের অর্থই হচ্ছে উপাদান। কম্পোনেন্টস আর এলিমেন্ট, যেমন এইটা আসলে এলিমেন্ট, এই যে প্লাস্টিক একটা এলিমেন্ট, অর্থাৎ যন্ত্রপাতি সংশ্লিষ্ট, মিল কারখানা সংশ্লিষ্ট, এরকম ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড মানে বলা হয়, বা এলিমেন্টস বলা হয় যন্ত্রপাতির কনসেপ্টে, বুঝতে পারছো। আর ইনগ্রিডিয়েন্টস এর কনসেপ্টের মধ্যে ধরো বলা হলো পানির মধ্যে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দুটো ইনগ্রিডিয়েন্টস আছে। আর খাবারের ক্ষেত্রে বলা হয় মানে ইনগ্রিডিয়েন্টস উপাদান, আর কম্পোনেন্ট হয় পানির মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। হ্যাঁ, এই পেন্সিলের মধ্যে প্লাস্টিক আরও সীসা মিশা আগডুম বাগডুম আছে, এদেরকে এলিমেন্টস। কিন্তু খাবারের যে উপাদানগুলো ভাইটামিন সি, ডি, ই, এই যে বিভিন্ন, এগুলোকে ইনগ্রিডিয়েন্টস বলা হয়। সো ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস, ইনগ্রিডিয়েন্টস খাবারের ক্ষেত্রে, বুঝতে পারছো।
তার মানে সেন্টেন্স কমপ্লিশন, সব উত্তর অর্থ হওয়ার পরেও তার পূর্ণাঙ্গ ব্যবহার লেগেছে। বাই দ্য মিডল অফ দ্য, আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনে ভার্ব আছে, তাহলে সিকোয়েন্স অফ টেন্স অর রাইট ফর্ম অফ ভার্বসের আলোচনার মধ্যে আমরা যাব। বাক্যের শুরুতে দেখো বাই দ্য মিডল অফ, বাইয়ের পরে সময়ের উল্লেখ আছে, ঠিক আছে। বাক্যের শুরুতেই যদি এমন থাকে বাইয়ের পরেই সময়ের উল্লেখ থাকে, বুঝতে পারছো, সময় থাকলে প্রিন্সিপাল ক্লজটির গঠন হবে সাবজেক্ট উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট হবে, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম। সো ডি অপশন কারেক্ট। দ্য কম্পিউটার উইল হ্যাভ আ নেসেসিটি ইন এভরি হোম। 21st সেঞ্চুরির মাঝামাঝি সময়ে কম্পিউটার প্রত্যেক বাড়িতে একটা প্রয়োজনীয় আবশ্যিক হয়ে উঠবে, সেটা বলেছে। উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। বাইয়ের পরে সময়ের উল্লেখ থাকলেই এই কনসেপ্টটা ব্যবহার করবা, একটাই ব্যবহার। হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, ঠিক আছে, কারেক্ট ফর্ম হাইপোক্রোটাটিক, হ্যাঁ। সো কারেক্ট ফর্ম সবগুলো বানান ভুল, এই বানান নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, এখন আমরা সেটা করব না। এবার দেখো একটা বিশাল বাক্য, চিন্তা করো, গ্রামারটা আমরা সলভ করি আগে। দি আর অপের মাঝে সবসময় নাউন বসবে, তার মানে এই গ্যাপে নাউন, এই গ্যাপের আগের শব্দ কে আছে, আর, বিভার্ব, আর বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। তার মানে আমরা দুটো গ্যাপ পেলাম, গ্রামার দিয়ে আগে পার্টস অফ স্পিচ সলভ করলাম। দেখো একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, ঠিক এভাবে দেয়া আছে, ক্লিয়ার। এবার আমাদের অর্থ লাগবে, এবং শুরুতেই পাচ্ছি লাইক। তো এমন কনসেপ্ট কি আমরা পেয়েছি আমাদের টেক্সট বইতে? টেক্সট বই, এটা দেখে টেক্সট বুকের হিউম্যান রিলেশনশিপ চ্যাপ্টারে, হিউম্যান রিলেশনশিপ, আমি জানি না তোমাদের যাদের কাছে টেক্সট বই পড়েছো তারা এই কনসেপ্টটা কি শিখিয়েছে কিনা। হিউম্যান রিলেশনশিপের লেসন 1-এর মধ্যেই একটা লাইন আছে লাইক অর আনলাইক দিয়ে, আনলাইক মোস্ট আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীর মতোই মানুষও ম্যান ওয়ান্টস টু এস্টাবলিশ রিলেশনশিপ অ্যান্ড সিক কোম্পানি, সঙ্গী সাথী খোঁজে এবং সম্পর্ক স্থাপন করতে চায়। অন্যান্য প্রাণীর মতোই, তার মানে এই অংশ যে ফ্রেজ আর এই অংশ ক্লজ এমন, অর্থাৎ এখানে যা বলা হয়েছে সেই এটার মতোই এটা হবে, তার মানে তুলনা হবে একটা। লাইক ফুলিশ পিপল, বোকা মানুষের মতোই আরেকজন মানুষ এখানে আসবে। তো বোকা মানুষরা কি করতেছে? যারা অ্যাক্টিভ ভলক্যানো, সক্রিয় আগ্নেয়গিরির চার আশেপাশে বসবাস করে, এরা তো বোকা মানুষই, যে কোনো মুহূর্তে অগ্নিৎপাত হয়ে সব ভস্ম হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তুলনা হচ্ছে, যেমন আমাদের টেক্সট বইতে বলেছিল লাইক মোস্ট আদার অ্যানিমালস, অথবা লাইক আদার ওয়াইল্ড অ্যানিমালস, অন্যান্য বন্য প্রাণীর মতোই মানুষও সিক কোম্পানি, সঙ্গী সাথী খোঁজে, অ্যান্ড ওয়ান্টস টু এস্টাবলিশ রিলেশনশিপ। তার মানে অন্য প্রাণীরাও সঙ্গী সাথী খোঁজে, মানুষও খোঁজে। ঠিক বোকা মানুষের মতোই, কোন বোকা মানুষের কথা বলেছে? যারা আগ্নেয়গিরির পাশে বসবাস করে। তার মানে তারা কি? অসচেতন। ঠিক আরেকটি মানব প্রজাতির কথা বলছে যারা অ্যাটমিক ওয়ারফেয়ার নিয়ে, মানে অসচেতন। অসচেতন মানে সে কি? আনকনসার্ন, চিন্তিত না। চিন্তিত হলে তো আগ্নেয়গিরি ছাড়তো, আর ও যুদ্ধ নিয়ে চিন্তা করতো। যে কি নিয়ে? অ্যাটমিক ওয়ারফেয়ারের হুমকি নিয়ে তারা আনকনসার্ন, তারা উদ্বিগ্ন না, চিন্তিত না। বুঝতে পারছো কিভাবে সলভ করা হলো? এইটা নিয়ে সেন্টেন্স কমপ্লিশনের খুব মজার মজার জিনিস, আমার একটা নোটস আছে সেন্টেন্স কমপ্লিশন, সাধারণত ওটার মধ্যেই, ওই কনসেপ্টের মধ্যে আসে। আর এখন তো আমাদের টেক্সট বইয়ে অনেক রিসোর্স আছে, টেক্সট বইয়ের চ্যাপ্টারগুলো যখন পড়বো, হ্যাঁ, দেখবা যে তুমি অনেক বাকি, তোমার খালি রিডিং পড়ে এসেছো, বা হয়তো ভোকাবুলারি খুব ভালো করে পড়লে কারোর ভোকাবুলারি নিয়ন্ত্রণ আছে, কিন্তু টেক্সট বইয়ের যে মেসেজ, এই মেসেজটাই আসলে পাওয়া হয়নি এইচএসসি লাইফে। এটা খুব উদ্বিগ্ন। আমি যেটা, এটা শুনতে খারাপ লাগে, বাট আমি সত্য যেটা সেটা, নর্মালি যেমন 8 থেকে যেভাবে আসলে ইংরেজি পড়ানো হয় সেটা সুযোগও নেই। যেমন আমি গত বছরে এইভাবে তো ইংরেজি হয় না। এই যে অ্যাডমিশনের সময় এত প্রেশার কেন তোমার? কোন কারণে এত প্রেশার? কারণ তোমার এইচএসসিতে প্রচুর ল্যাক। আর এর জন্য তুমি একা দায়ী না, তোমার 10% তুমি দায়ী, আর সব যাদের টিচাররা দায়ী। বুঝতে পারছো না? এবং এই যুগে এসে 8 থেকে যখন আসছে, আরে ভাই অনলাইনে তো খুব ধীরে ধীরে, কোনো সাউন্ড নেই যে রুমে ক্লাস নিচ্ছি, কিচ্ছু নাই, কারোর দিকে একদম নিজের সর্বোচ্চটা দিব, কিন্তু কোর্স আউটলাইন যদি জঘন্য হয় সেখানে তো দেওয়ার কোনো সুযোগ নেই। মানে একটা চ্যাপ্টার একদিনে, এবং কিছুই পড়ানো যাচ্ছে না। আমি যা চাচ্ছি আর আমি যতটুকু জানি সেইটুকু তো ডেলিভারি করবো, নাহলে তো এটা তো মানে একদমই মানে ভোকাস কনসেপ্ট হয়ে গেল। মানে আমি সব জানি সেটা না, মানে যতটুকু জানি সেটা দেওয়া তো এটা নৈতিকতার মধ্যে পড়ে, তাই না? সো এরকম নিয়ে আমি মানে খুবই ফেড আপ একটা বিষয়। প্রেপোজিশনের মতো একটা চ্যাপ্টার, 2টা ক্লাসে, মানে প্রিপোজিশন একটা জটিলতম বিষয়, অনেক কিছু পড়াইতে হয়। বা নর্মালি যে কোনো অধ্যায়, একটা অধ্যায় মেসেজ কি, এই অধ্যায় থেকে তুমি কি শিখবে, এই অধ্যায় পড়লে তোমার অ্যাডমিশনে কোন কাজে লাগবে, কোন প্রশ্নগুলো সলভ করতে হবে, সব কিছুই ইংরেজি পড়ার আলোচ্য বিষয়। এমনি এমনি বেসিক গ্রো করে না, কখনোই করে না। আমার করে নাই, তোমারও করবে না, বা আমার পূর্ব জন্মেরও করে নাই, পরজন্মেরও করবে না। এটাই হচ্ছে ব্যাপার।
পরের প্রশ্নে চলে আসো। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়া উচিত হবে। উচিত, উচিত অর্থে শুড বসে। শুড কোথায় আছে? এমনি বোঝা যাচ্ছে, উই শুড বি হোপফুল অ্যাবাউট আওয়ার ফিউচার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সস্টেড? এক্সস্ট, হাঁসফাঁস করা, অস্বস্তি। ড্রেইন, ট্রেন্ড, এক্সস্টেড। পরের প্রশ্নে চলে আসো, কনসেপ্টগুলো আমরা পাচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি মিস হয়? গ্লুমি মানে ভীষণ, মন মরা হয়ে থাকা। এর বিপরীত শব্দ অবশ্যই ব্রাইট। ব্রাইট মানে জল জল করতেছে, বাট গ্লুমি এর বিপরীত বোঝায় আসলে। ভ্যালু মানে মূল্যবোধের কথা বলেছে, সো প্রিন্সিপালস, ভ্যালু, এটা জানোই, সবাই উত্তর করতে পারবা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবার কারেক্ট সেন্টেন্স চুজ করো। খেয়াল করো, আমরা দেখি দ্য অ্যানাউন্সার, সাবজেক্ট, অ্যাওয়ার্ডেড ভার্ব, দ্য প্রাইস, অবজেক্ট। এই পর্যন্ত তো সবারই ঠিক আছে, দেখছো, সব ঠিক। এবার আসো টু, একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্ট বসে, তো জামিলকে আমি অবজেক্ট ধরলাম। অ্যান্ডের আগে অবজেক্ট মানে, অ্যান্ডের আগে অবজেক্ট মানে অ্যান্ডের পরে অবজেক্ট, কিন্তু মাইসেলফ তো রিফ্লেক্সিভ, তাই হচ্ছে না। টু এর পরে অবজেক্ট বসবে, জামিল অ্যান্ড মি, আয়ের অবজেক্ট মি। ও দারুণ, বি অপশন কারেক্ট ফর্ম। এখানে আই সাবজেক্ট ছিল, হয় নাই, আর এখানে তো হয়নি, কারণ 2, 3, 1 এই কোরামে যায়, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট, কিন্তু ফার্স্ট আগে তারপর থার্ড, এমন হয় না। বুঝতে পারছো? প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, এই জন্য বি কারেক্ট হলো। ফাইন্ড সিনোনিম অফ দ্য টেনাসিয়াস মানে দৃঢ়, দৃঢ়। ফার্ম, ডিটারমাইন, দৃঢ়। অবিচল, অটল। আচ্ছা, এবার দেখো এইখানে যে কনসেপ্ট, একটু মনোযোগ দিও, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। দেখো, খেয়াল করো, আওয়ার এক্সামিনেশন is harder than your examination. কেমন হলো না একটু শুনতে? আচ্ছা, তাহলে এক্সামিনেশন নাউন হলে এর অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন প্রোনাউনের উদ্ভব কেন হয়? নাউনের আধিক্যকে কমানোর জন্য, নাউনের পুনরাবৃত্তিকে বন্ধ করার জন্য। এই প্রশ্নে দেখো দুটো নাউন, একই নাউন ব্যবহার হয়েছে, দরকার কি? তাহলে কি করবা? আওয়ার এক্সামিনেশন ইজ হার্ডার দ্যান ইয়োর এক্সামিনেশন ইকুয়াল টু ইয়োর্স। এটাই হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের কাজ কি দেখেছো? একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং একটি নাউনের আধিক্যকে বন্ধ করে দেওয়ার জন্য। দেখো, গ্লাস হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। হু এর অ্যাডজেক্টিভ, হুজ গ্লাসেস আর দেয়ার, হুজ গ্লাসেস আর দেয়ার। হু অ্যাপোস্ট্রফ না হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, সি আর ডি এখানেই বাদ চলে গেল। আর দিস ইয়োর্স, এটা কি তোমার গ্লাস? ইয়োর গ্লাস ইকুয়াল টু ইয়োর্স অলসো হেলস, এমন হবে। এই অ্যাপোস্ট্রফ ইয়েস না, এই অপশন কারেক্ট ফর্ম। পসেসিভ অ্যাডজেক্টিভ থেকে খুব আসবে, ক্লিপস্টোফেলের 84 নাম্বার পেজ, ক্লিপস্টোফেলের 83 নাম্বার পেজ, 78 থেকে 83 এই অংশটুকু আমরা এই পেজগুলো পড়লেই এই পুরো প্রশ্ন সম্পর্কে আমাদের আয়ত্ত হয়ে যাবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। শর্মিলা ইজ হাঙ্গার, সিন্স আছে। আচ্ছা, সিন্স সবগুলো অপশনের মধ্যে সিন্স আছে, দেখছো, সবার মধ্যে। তো সিন্স কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন, হ্যাজ বিন এর কনসেপ্ট আসবে। কোন অপশনে আছে সেটা বলো, কোন অপশনে সেটা রয়েছে? এখানে নাই, এখানে নাই। এই যে সিন্স এর ব্যবহার গতকালকে সি ইউনিটের ক্লাসেও বলেছি। সিন্স মানে কি? সিন্স বিগিনিং অফ এ টাইম, কবে থেকে শুরু হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আসে। এই ছিল আমাদের প্রশ্ন। প্রশ্ন কোথা থেকে আসলো? টেন্স থেকে আসলো, প্রেপোজিশন থেকে আসলো, গ্রুপ ভার্বস, ভোকাবুলারি, টেক্সটের অনুরূপ। সরাসরি টেক্সট থেকে হয় নাই প্রশ্ন এই বছরে, কিন্তু টেক্সটের নির্যাস থেকে প্রশ্ন হয়েছে। এভাবে প্রশ্নের উৎসমূল যদি আমরা বুঝতে পারি, আমাদের ইংরেজির প্রস্তুতি, ইংরেজি কঠিন আর থাকবে না। অন্তত অ্যাডমিশন আসতে আসতে ওই অ্যাডমিশনের ইংরেজি ফেস করা তুমি শিখে যাবা। একটু কেয়ারফুল হও, একটু চোখ কান খোলা রাখো, কন্টেন্ট সমৃদ্ধ ক্লাস যেখানে হচ্ছে সেখানে তুমি এনরোল করে ফেলো। সেটা যেখানে ইচ্ছা, তোমার কাছে মনে হয় যে এই কন্টেন্ট সমৃদ্ধ কন্টেন্ট, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। কারণ দিন শেষে তোমাকে চান্স পাইতে হবে এবং তোমার ছবি নিয়ে
আমার জীবনে আমি অ্যাডমিশনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর পর্যন্ত যতদিন পড়াচ্ছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিপুল সংখ্যক, এটা বললে আমি লিখে লিখে রাখছি, প্রত্যেকের নাম সেশন এমন রাখছি। গত বছর একটা পোস্ট দিয়েছিলাম, এত সংখ্যার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্ট পড়ে। এই যে একটা দাম্ভিক মার্কে একটা কথাবার্তা, না নিজেরাই অর্জন করেছে, আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি সেই জায়গা থেকে। সো এই বছরের সেই ধারাবাহিকতাই অনলাইনে একটা স্বতন্ত্র কোর্স এই প্রথমবারের মতো নিয়ে আসা হলো। আশা করি এটার রেজাল্ট অনেক ভালো হবে, কারণ এই কন্টেন্ট সাজাচ্ছি আমি নিজে, হ্যাঁ, এই কন্টেন্ট সিলেবাস সাজাচ্ছি আমি নিজে। সো আমার মতো করে আসলে পড়াইতে পারবো, এইটা হচ্ছে মূল কথা। যেটা অন্যান্য জায়গাতে গত বছর আমি একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছি বাধ্য, মানে যে 20টা ক্লাসের মধ্যেই, বাট আমাদের স্টুডেন্ট এমন লেভেলের না, সাম্প্রতিক সময়ে দেশের স্টুডেন্টরা এমন লেভেলের না যে এই কয়টা ক্লাসের মধ্যেই তার শেষ হয়ে যাবে 15-20টা, আমার কাছে এটা মনে হয় না। হ্যাঁ, এরা ভালো, বাট পুশ করতে হবে, শেষ পর্যন্ত রাখতে হবে। সো এই কারণেই আসলে আমার আলাদা একটা কোর্স খোলা। সো আশা করি অ্যাডমিশনের ক্লাসে আমার উপরে তোমরা আস্থা রাখবা, দেন ততদিন পর্যন্ত ভালো থাকো। আর নিয়মিত এই প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ হইলেই অন্যান্য বিশ্ববিদ্যালয় দিব, সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে ধারণা রাখো এবং তোমার প্রস্তুতিকে আরও দৃঢ় করো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।